হ্যালো ফ্যামিলি মেম্বার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে ওই মোটামুটি সকাল 7:40 আর আমাদের ট্রেনের টাইম ছিল 8টা। তো যাই হোক, তারপর আমরা পৌঁছে গেলাম কালনা স্টেশনে। ট্রেন আসার জন্য অপেক্ষা করলাম, ফাইনালি ট্রেনে উঠেও পড়লাম। তো সেরকমভাবে ট্রেনের মধ্যে ভিডিও শ্যুট করতে পারিনি, একটু ভয় ভয় লাগছিল। কারণ হচ্ছে ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে ফোন চুরি হয়, তার জন্য ভিডিও শ্যুট করিনি। ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে খড়দা ফেরিঘাট। তো ওখান থেকে আর কি টিকিট করে চলে যাচ্ছি হচ্ছে লঞ্চ আসার অপেক্ষায়। তো ফাইনালি লঞ্চ চলে এসছে, আমরা আর কি সামনের দিকে এগোচ্ছি। তো আজকের ওয়েদারটা ছিল কি বলবো, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার। যেরকমটা আশা করেছিলাম সেরকমটা কিছুই হয়নি। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম প্রচণ্ড পরিমাণে গরম পড়বে। তারপর তো বুঝতেই পারছো, মা রয়েছে, বাচ্চা নিয়ে তো অসুবিধা হয় গরমের দিনে। তো সেরকম কিছুই হয়নি, ঠাকুরের আশীর্বাদে সব কিছু খুব ভালোই হয়েছে আর খুব ভালোভাবেই পৌঁছেছি, সেরকম কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি আর কি নেমে পড়লাম লঞ্চ থেকে। তারপর এখন আর কি সামনে আর কি যাচ্ছি টোটো স্ট্যান্ডে, ওখান থেকে হয়তো টোটোতে কি অটোতে উঠতে হতে পারে। সামনেই রয়েছে আমার দাদা বৌদির বাড়ি খড়দাতেই আমরা আর কি যাচ্ছি। তারপরে যাব হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে আর হচ্ছে বেলুড় মঠ ঘুরতে, যেহেতু মা এসছে। তো ওখান থেকে আর কি মিষ্টি নিয়ে নিলাম, তো মায়ের হাতে আর কি মিষ্টিটা কিনে দিলাম। তো এখন আর কি যাচ্ছি মা, আমি আর হচ্ছে আমার মেয়ে আর আমার ভাই। বাবা হচ্ছে আসেনি, যেহেতু বাবার বাড়িতে প্রচুর কাজের চাপ, বাবার আর কি বাড়ির কাজ হচ্ছে, তার জন্য আসেনি। আর বোনকেও বলেছিলাম আসতে, বোন ছিল হচ্ছে বোনের শ্বশুর বাড়ি। ও বললো যে না, আমি এখন যাব না, তাহলে আমি জামাই ষষ্ঠীতে যাব, যেহেতু সামনেই রয়েছে জামাই ষষ্ঠী। তারপর আর কি পৌঁছে গেলাম এই যে বৌদিদের বাড়ির সামনে। তো সামনেই রয়েছে হচ্ছে শ্যামসুন্দর ঠাকুর, মানে রাধাকৃষ্ণের মন্দির, তার ভেতর দিয়ে ঢুকে হচ্ছে বৌদিদের বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমরা একদম মন্দিরের ভেতর দিয়ে আর কি যাচ্ছি। এই যে ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে বৌদিদের বাড়িতে, গেটের সামনে। তো এই যে মাম্মাম আর কি বাইরে দাঁড়িয়ে রয়েছে, ও আর কি ঢুকতে সাহস পাচ্ছে না, কারণ ও তো চেনে না। আর সামনেই রয়েছে একটা ডগি, তার জন্য মাম্মাম আরও বেশি ভয় পাচ্ছিল। তারপরে আমরা আর কি এই যে ফাইনালি যাচ্ছি, দাদা হচ্ছে পুজো করছে ঘরে, আর এই যে দেখো ডগিটার সঙ্গে মাম্মাম আর কি সাক্ষাৎ করছে। আর এখানে রয়েছে বৌদি। তো বৌদি বললো যে আসতে কোনো অসুবিধা হয়নি, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমি বললাম না, খুব সুন্দরভাবে এসছি। আর এটা হচ্ছে বৌদির মেয়ে ভাইজি। তো এখন আর কি বৌদি খেতে দিয়েছে লুচি আরও হচ্ছে তরকারি। তো এইটা আর কি সকালের ব্রেকফাস্ট। তো আমরা তো বাড়ি থেকে খেয়েটেই আর কি বেরিয়েছিলাম। তো বৌদিকে বললাম যে এইসব কিছু করতেই হবে না। বৌদি বললো না, এসছো খেয়ে নাও। তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের তো দেখালাম যে বৌদিদের বাড়ির সামনেই রয়েছে শ্যামের মন্দির। তো ওখান থেকে আর কি আমরা আসবো বলে বৌদি আর দাদা ভোগের অর্ডার করেছিল, মানে ভোগ আনার জন্য টাকা দিয়েছিল 1000 টাকার মতো। তো দুটো থালা একদম সুন্দর করে সাজিয়ে ঠাকুরের ভোগ আমাদের বাড়ির সামনে দিয়ে গেল। আমি তো বৌদিকে বললাম, এ হচ্ছে মানে কি বলবো, অনেক ভাগ্যের ফলে মানুষ এরকম প্রসাদ পায়। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আমরা প্রসাদটা পেয়ে গেছি, খুবই ভালো লাগলো। বলতে থাকে, স্টার্ট করো, তুমি বলো। খড়দা শ্যামসুন্দরের মন্দির 550 বছরের। নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র মহাপ্রভু এই শ্যামসুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছিল এবং 550-600 বছর ধরে এই শ্যামসুন্দরের সেবা হয়ে আসছে এবং প্রচুর ভক্ত সমাগম হয়। এই যে আমাদের এই এত রকমের ভোগ আইটেম ডেইলি শ্যামসুন্দরকে দেওয়া হয়, এটা প্রতিদিনই শ্যামসুন্দর সেবা করে এবং তারপরে ভক্তরা সব প্রসাদ পায়। এইগুলো কি কি আছে সব? এটা আছে শুক্তো, হ্যাঁ, ডাল, হ্যাঁ, মুখঘণ্ট, হ্যাঁ, চচ্চড়ি, পোস্ত, ছানা ডালনা, ধোঁকা, ঘি ভাত বা পোলাও, তারপর পায়েস, চাটনি, মালপো, রসগোল্লা। সুন্দর বলেছে। তোমরা তো দাদার মুখ থেকে শুনে নিলে যে কি ঠাকুরের ভোগ বা কি বৃত্তান্ত। আমি সেরকম গুছিয়ে বলতে পারলাম না বলেই আর কি দাদা ভাইকে বললাম যে তুমি বলে দাও। তো বৌদি আর কি ভাইকে বলল যে সুজয় ভাই, খাবারগুলো একটু ঘরের মধ্যে সব এনে দে, আমরা সবাই মিলে আর কি ঘরের মধ্যে বসেই খাই। যেহেতু বাইরে খুব গরম, আর কি ডাইনিং টেবিলে খেতে বসলে ঘেমে চেমে অস্থির হয়ে যাব, তার জন্য বেডরুমে বসেই আর কি সবাই মিলে ভোগ খাবো। তো আমি আবার বৌদির সঙ্গে খুব মজা করে বলছিলাম, বৌদি আমি যদি কখনো সেকেন্ড বেবি নেই তাহলে আমি কিন্তু তোমার বাড়িতে আসবো স্বাদ খেতে, মানে ভোগ খেতে। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে না, আমার মনটা বেশ ভরে গেছে। তো বৌদি বলছে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এই খাবার খেতে? আমি বললাম না না, আমি তো এই প্রসাদ খেতে খুব ভালোবাসি। এমন কেউ আছে যে ঠাকুরের ভোগ খেতে ভালোবাসে না বলো? সবাই কিন্তু ভোগ খেতে ভালোবাসে। আর আমার মামামও খুব তৃপ্তি করে আর কি খেয়েছে। তো খাওয়ার পরে তারপরে আর কি ভাই গেছিলো একটু ঘুরতে, কোন ঘাটে আমি ঠিক জানি না।
তো সেখান থেকেই আর কি ভাই ছোট্ট একটা ভিডিও ক্লিপ তুলে নিয়ে এসছে। আমি জানি না, আমার জানা নেই যেটা কি ঘাট বা কোথায়। তোমরা যদি জেনে থাকো বা কলকাতার আশেপাশে যদি এই জায়গাটা হয়ে থাকে বা তোমরা চিনে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে আমি আর কি চলে গেছিলাম। সেই দিন এসে তো টায়ার্ড হয়ে গেছিলাম, একটু শুয়ে বসেছিলাম। তারপরে বৌদি বলল যে চল তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো। তো ওখানটায় আর কি বৌদিদের ওখানে একটা ঘাট আছে, ওখানে আর কি সবাই মিলে আসে, বসে গল্প করে, ইয়াং ছেলেপেলেরা আরও অনেকেই আসে। তো যেয়ে দেখলাম, তোমাকে কি বলবো, এত পরিমাণে হাওয়া, মানে জামা কাপড় টাপড় সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, মাথার চুল, সমস্ত লোক এখানে আর কি সবাই মিলে আড্ডা দিচ্ছে। যখন আর কি এখানটায় আমি দাঁড়িয়ে থাকলাম এই গঙ্গার পাড়ে বা নদীর পাড়ে, তখন আমার মনে হলো যে আমি দীঘা চলে এসেছি। সত্যি দীঘার কথা আমার ভীষণ মনে পড়ছিল। যখন আর কি দীঘা আমি বেড়াতে গেছিলাম ফার্স্ট টাইম, তখন আর কি ঠিক এইভাবেই বসেছিলাম ওখানটায়। এত পরিমাণে শোষো করে আর কি হাওয়া হচ্ছে, কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তো বৌদিকে বললাম জায়গাটা খুব সুন্দর। বলছে যখনই তো দাদার সঙ্গে আমার ঝামেলা হয় বা কিছু অসুবিধা হয়, তখন আর কি আমি এখানে এসে গল্প করি। আর এখানে হচ্ছে যত রকমের খড়দা, যত ঠাকুর আছে সব ঠাকুর আর কি বিসর্জন দেওয়া হয়। তো জায়গাটা তো মানে কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা যে এত সুন্দর জায়গা। সত্যি খুব সুন্দর জায়গা, আর ভীষণ সুন্দর ওয়েদার। বললাম না, আজকের দিনটা সত্যি খুব ভালো ছিল। হয়তো ভগবান আমার কথাটা শুনেছে। তো আমি আর কি একভাবে মাছ দেখছিলাম তাকিয়ে, যে কোনো মাছ দেখা যাচ্ছে না কি, সেরকম মাছ টাছ কিছুই দেখা যাচ্ছে না, শুধু হচ্ছে ঢেউ দেখা যাচ্ছে। তো আমি দাদাভাইকে বলছিলাম আমি কি নিচে যাব? বলছে আরে পাগলি পড়ে যাবি। দিনের বেলা হলে বলতাম যে যেতে, আর রাত্রেবেলা যদি পড়ে যাস আবার একটু ভয় ভয়ও লাগছিল, পাশ দিয়ে গরমের মধ্যে যদি কোনো সাপ টাপ উঠে আসে, তার জন্য আর কি যাইনি। তো যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে বাড়িতে। তো বাড়িতে এসে একটু ডাইনিং রুমে বসে বসে গল্প করছিলাম, মা, আমি আর হচ্ছে দাদা ভাই, তারপর হচ্ছে পুচকি, সবাই মিলে তো স্ট্যান্ড পাখা চালিয়ে গল্প করছিলাম। আর এখানে এই যে যতগুলো টফি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব পুচকির, মানে দাদা ভাইয়ের মেয়ের। ও যেখানেই যায় না কেন সেখান থেকে একটা করে টফি নিয়ে আসে। কারণ হচ্ছে ও খুব সুন্দর ভালো নাচ করে, গান করে, সব কিছুর দিক থেকেই খুব ভালো আর কি। তো যাই হোক, তারপরে আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য, ভোর ওই 5টা নাগাদ, সকাল আর কি। তো দাদা বৌদিকে বলা হয়েছিল, দাদার হচ্ছে অফিস টাইম ছিল, আর বৌদির হচ্ছে মেয়েকে নিয়ে আর কি নাচ শেখাতে যাবে, তার জন্য আর কি বৌদি আসতে পারেনি। তো কি করব, যেহেতু আমরা ঘুরতে এসেছি, এর জন্য বৌদিকে আর দাদাকে ফেলে রেখেই আমরা চলে গেলাম। যেহেতু বৌদিদের বাড়ি এখানে, কম বেশি ওরা সবাই আর কি ঘুরে থাকে, আমরা তো সেরকমভাবে সচরাচর আসতে পারবো না। তার জন্য আমি বৌদিকে আর দাদাকে বললাম তোমরা থাকো, আমরা কিন্তু চলে যাই। তার জন্য আর কি বৌদিকে আর দাদাকে রেখেই আর কি আমরা বেরিয়ে পড়লাম। তো ফার্স্টে ভেবেছিলাম চুড়িদার পরে যাব, মা বলছিল যে চুড়িদার পরে যা, খুব সুবিধা হবে। আমি বললাম না, যেহেতু পুজো করতে যাচ্ছি, আর দেখবে কোনো পুজো টুজো করলে না শাড়ি পরে যেতেই খুব ভালো লাগে। তো ভেবেছিলাম ফার্স্টে তাঁতের শাড়ি পরে যাব, তো খুব গরম পড়বে, তো তার জন্য আর কি তাঁতের শাড়ি নিয়ে আসিনি। এর জন্য ভাবলাম এই শাড়িটা খুব সফট, মায়ের শাড়ি। তো আমি মাকে বললাম এই শাড়িটাই আমি নিয়ে যাব। মা বলল যে পুজো দিতে যাচ্ছিস তাহলে লাল হলুদ শাড়ি পরে যা, তাহলে ভালো হবে। আর সোনার জিনিস পরিনি কেন বলো তো, ভয় ভয় লাগে ওই পুজো পার্বণের মধ্যে কেউ যদি টান দিয়ে নিয়ে চলে যায়, তার জন্য আর কি নিইনি। তার জন্য ইমিটেশনেই পরেছি, সেরকম গহনাগাটিও কিছু পরিনি, বরঞ্চ চেন পরে গেছি। এটাই আমার কাছে ভীষণ ভয় ভয় লাগছিল।